বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি SMZ ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি দ্বিতীয় বর্ষের একটি সাবজেক্ট ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স কোর্সের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। আজকে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব সেই অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন বা প্রোডাকশন। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আসলে আমরা উৎপাদন এই জিনিসটা তোমরা ফার্স্ট ইয়ারেও সম্ভবত কিছুটা পড়ে থাকবে মাইক্রো ইকোনমিক্স, বেসিক মাইক্রো ইকোনমিক্স কোর্সে, এবং অনেক জিনিসই তোমরা এই অধ্যায়ে জানো। তারপরেও তোমরা যেহেতু জানো বাট একটা গ্যাপ পড়ে গিয়েছে, এজন্য আমি জিনিসগুলো আরেকবার তোমাদের সামনে উপস্থাপন করব। আমি শুরু করতেছি। যে অধ্যায়টি আমরা শুরু করব আজকে তার নাম হচ্ছে প্রোডাকশন বা উৎপাদন বা প্রোডাকশন। আচ্ছা, নর্মালি তোমরা উৎপাদন বলতে আসলে কি বোঝো আমাকে বলো তো দেখি কেউ। তোমাদের কাছ থেকে তো এখন এই উত্তর নেওয়ারও সুযোগ নেই। নর্মালি আমরা সাধারণত বলতে পারি যে কোনো কিছু সৃষ্টি করাকেই তোমার হচ্ছে উৎপাদন বলে, তাই না? তুমি কোনো কিছু সৃষ্টি করলা, সেটাই উৎপাদন। বাট ইন ইকোনমিক্স আমরা উৎপাদন বলতে বুঝবো প্রকৃতি প্রদত্ত সম্পদকে রূপগত পরিবর্তনের মাধ্যমে ব্যবহার উপযোগী করে যদি গড়ে তোলা যায়, তাকে আমরা বলতে পারি তখন হচ্ছে প্রোডাকশন। আরেকবার শোনো, প্রকৃতি প্রদত্ত সম্পদকে আমরা যদি রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা যায় তাকে বলে প্রোডাকশন। এভাবে আমরা বলতে পারি যে তোমার নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। আবার এভাবে বলা যায় যে মনে করো যে তোমাদের বিনিময় মূল্য আছে এমন জিনিসের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকে উৎপাদন বলে। বিনিময় মূল্য আছে এমন জিনিসের উপযোগ সৃষ্টি প্রক্রিয়াকে উৎপাদন বলে। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে শুরুতেই, সেটা হচ্ছে উৎপাদন এবং উৎপন্ন। উৎপাদন মানে হচ্ছে প্রোডাকশন, আর উৎপন্ন মানে হচ্ছে প্রোডাক্ট, দ্যাট ইজ ফাইনাল প্রোডাক্ট, চূড়ান্ত দ্রব্য আমরা বলতে পারি। আসলে উৎপাদন বলতে একটা প্রক্রিয়াকে বোঝাচ্ছে। মানে যেমন ধরো, আমি যদি উদাহরণ দেই, একটা টেবিল মনে করো, একটা টেবিল, ইট ইজ এ প্রোডাক্ট। টেবিল হচ্ছে একটা প্রোডাক্ট। এখন গাছ কাটা থেকে শুরু করে টেবিলের রূপান্তর পর্যন্ত যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতে, এই টেকনিকটাকে বলে হচ্ছে উৎপাদন। আমরা যদি সংজ্ঞা দেই সেটা এভাবে দেওয়া যায় যে উৎপাদন হচ্ছে একটা রূপান্তর প্রক্রিয়া যার মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি হয়। আমি আবারও বলি, উৎপাদন হচ্ছে একটা রূপান্তর প্রক্রিয়া যার মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি হয়। আবার এভাবে বলতে পারো, মানে উৎপন্নকে যদি বলি, উৎপন্ন হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার ফল। উৎপন্ন হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার ফল। দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আচ্ছা, এবার তোমরা মোটামুটি এখন যা বলবো সবই জানো সবাই। উৎপাদনের উপকরণ আমরা জানি কয়টা? 4টা। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আচ্ছা, এখন আমরা এই প্রত্যেকটা জিনিসই তোমরা মোটামুটি তোমাদের ধারণা আছে, সেটা আমি জানি, বাট আমি বেসিক আইডিয়াটা বলি। ভূমি বলতে তোমরা নর্মালি অন্যান্য ডিসিপ্লিনের স্টুডেন্টরা মনে করবে ভূমি হচ্ছে তোমার এই যে ভূমি, মাটির উপরে যা তাই হচ্ছে ভূমি, কিন্তু বিষয়টা তা না। ইন ইকোনমিক্স আমরা ল্যান্ড বলতে বুঝবো মানব সৃষ্ট না এমন সব কিছুই ভূমির আওতাভুক্ত। যেমন আকাশ, দ্যাট ইজ ল্যান্ড। যদি বলি বাতাস, দ্যাট ইজ অলসো ল্যান্ড। যেটা মানুষ সৃষ্টি করে নাই সেটাই হচ্ছে তোমার ল্যান্ডের অন্তর্ভুক্ত। যে কোনো জিনিস তোমার শুধুমাত্র যে মাটি হবে তা না, মানব সৃষ্ট নয় এমন সব জিনিসকে আমরা ভূমির আওতাভুক্ত বলতে পারি। যেমন সূর্যের আলো, বৃষ্টিপাত, মনে করো তোমার হচ্ছে পাহাড় পর্বত, নদী, সমুদ্র, সব হচ্ছে ভূমির অন্তর্ভুক্ত। এই হচ্ছে ভূমি। তারপরে হচ্ছে তোমার শ্রম। এটাও খুব মজার। উৎপাদন কার্যে সহায়ক, খুব মনোযোগ দিয়ে শুনবা, উৎপাদন কার্যে সহায়ক শারীরিক ও মানসিক সকল প্রকার পরিশ্রম বা প্রচেষ্টাকে অর্থনীতিতে শ্রম বলা হয়। আরেকবার শোনো, উৎপাদন কার্যের সহায়ক শারীরিক ও মানসিক সকল প্রকার প্রচেষ্টা বা পরিশ্রম অর্থনীতিতে শ্রম হিসাবে বিবেচিত হয়। এবার মনে করো যে আমি একজন শিক্ষক, আমি শ্রম দিতেছি কি তোমার কি কায়িক শ্রম করতেছি? না, আমি দিচ্ছি মানসিক শ্রম। রিক্সাওয়ালাও কিন্তু তোমার শ্রম দিচ্ছে, সে দিচ্ছে কায়িক শ্রম।
বুঝছো? দুইটাই কিন্তু তোমার দুইটাই ইকোনমিক্সে শ্রম হিসাবে গণ্য হবে। এবার যদি বলি মূলধন, খুব মনোযোগ দিয়ে শুনবা। মানুষের শ্রম দ্বারা উৎপাদিত উপাদান বা যা অধিক উৎপাদনে ব্যবহৃত হয়। আরেকবার শোনো, মানুষের শ্রম দ্বারা উৎপাদিত উপাদান যা অধিক উৎপাদনে উত্তরোত্তর সহায়তা করে তাকে বলে হচ্ছে তোমার মূলধন। মানে আমরা এভাবে বলতে পারি মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান বা প্রডিউসড মিনস অফ প্রোডাকশন ইজ নোন অ্যাজ ক্যাপিটাল। এভাবেও তোমরা বলতে পারো। যেমন আমি তোমার একটা উদাহরণ দেই, ভূমি চাষ করতে হলে কৃষক বা শ্রমিকের তোমার হচ্ছে লাঙ্গল বা হাতিয়ার দরকার হয়। খালি হাতে তো আর জমি চাষ করা যাবে না। সেক্ষেত্রে তোমরা চিন্তা করে দেখো, তা কৃষকের জমিতে কৃষকের হাতে লাঙ্গল, কোদাল, নিড়ানি ইত্যাদি হরেক রকমের যন্ত্রপাতি তুলে দিতে হয়। এসব যন্ত্রের সাহায্যে কৃষক জমিতে শ্রমশক্তি প্রয়োগ করে এবং তবেই ফসল ফলে। অর্থনীতিতে উল্লেখিত কোদাল, লাঙ্গল, নিড়ানি প্রভৃতি যন্ত্রপাতিকেও মূলধন বলা হয়। তাই উল্লেখ্য, মানুষ তার মেধা খাটিয়ে পরিশ্রম করে লাঙ্গল, কোদাল প্রভৃতি যন্ত্র তৈরি করেছে। তাই মূলধন হলো উৎপাদিত উপাদান, ভূমি ও শ্রমের মতো প্রকৃতির দান নয়। আবার আমরা যদি সংগঠনকে বলি, সংগঠন তোমরা মোটামুটি জানো যে ভূমি, শ্রম, মূলধনকে তিনটি উপাদানকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করার নাম হচ্ছে সংগঠন। আর যিনি সংগঠনমূলক কার্য পরিচালনা করেন তাকে বলা হয় উদ্যোক্তা বা সংগঠক বলা হয়। এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। এইগুলো তোমরা অবশ্যই ফার্স্ট ইয়ারে পড়ে থাকবে। এখন আমি তোমার হচ্ছে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমার আমরা বললি যে উৎপাদন উপকরণ 4টা, কিন্তু আধুনিক যদি চিন্তা করো, আধুনিকভাবে বর্তমানে উৎপাদন উপকরণকে আমরা 5টা বলতে পারি। নতুন একটা আসছে, সেটা হচ্ছে টেকনোলজি বা প্রযুক্তি। বর্তমানে তুমি হচ্ছে উইদাউট টেকনোলজি তোমার কিন্তু আসলে উৎপাদন কার্যকে আমরা আসলে ঠিকমতো ডিফাইন করতে পারবো না। এখন প্রযুক্তি আমাদের একটা নতুন উপাদান হিসাবে বিবেচিত হয়, এটা মাথায় রাখবা। আচ্ছা, এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ট্রেডিশনাল একদম পড়াশোনা শুরু করি। উৎপাদন অপেক্ষক বলতে আমরা আসলে কি বুঝি, বা প্রোডাকশন ফাংশন বলতে আমরা কি বুঝি। আমি একটা জিনিস লিখি, দেখো, কিছুই না, কিউ ইকুয়াল টু ফাংশন অফ ল্যান্ড, ক্যাপিটাল, লেবার, অর্গানাইজেশন। ল্যান্ড ক্যাপিটাল, labor and organization. ওকে, এখন এটা আমি কি লিখলাম আসলে, দিস ইজ দ্য প্রোডাকশন ফাংশন। আর এটাকে আমরা বলতে পারি হচ্ছে উৎপাদন অপেক্ষক। বিষয়টা আসলে কি, মনোযোগ দিয়ে শোনো। আসলে আমরা উৎপাদন অপেক্ষক বলতে বুঝবো যে উৎপাদন ও উপকরণের মধ্যে কারিগরি বা কৌশলগত যে সম্পর্ক রয়েছে তাকে আমরা বলবো হচ্ছে উৎপাদন অপেক্ষক। মানে উৎপাদন ও উপকরণের মধ্যে যে কৌশলগত সম্পর্ক রয়েছে তাকে আমরা বলতেছি হচ্ছে তোমার প্রোডাকশন ফাংশন। যেমন আমরা যদি আঙ্কিক ভাষায় বলি, অপেক্ষক হচ্ছে স্বাধীন ও অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ক। এটা হচ্ছে সমান সমানের বাম পাশে থাকে হচ্ছে তোমার অধীন চলক আর ডান পাশে থাকে হচ্ছে স্বাধীন চলক। মানে এগুলার সঙ্গে এটার যে সম্পর্ক আমরা যেই অপেক্ষকের মাধ্যমে দেখাবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে উৎপাদন অপেক্ষক। এবার আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে তোমার সাধারণত উপকরণের সাথে উৎপাদনের ধনাত্মক সম্পর্ক আছে। অর্থাৎ উপকরণের পরিমাণ বাড়ালে উৎপাদন বাড়ে, আবার উপকরণের পরিমাণ কমালে উৎপাদন কমে। এটা হচ্ছে সাধারণ একটা ধারণা। আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে আমরা যে এই যে উপাদান বলতেছি, এই উপাদানগুলোর মধ্যে কিন্তু কিছু উপাদান হচ্ছে, এই উপাদানগুলোকে তোমার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলে স্থির উপাদান, একটাকে বলে পরিবর্তনশীল উপাদান। মানে উৎপাদন অপেক্ষকে তোমরা যে উপাদানগুলো দেখতে পাচ্ছ, উৎপাদন অপেক্ষকটা কি, উৎপাদন ও উপকরণের মধ্যে যে কৌশলগত সম্পর্ক রয়েছে তাকে আমরা বলতেছি উৎপাদন অপেক্ষক। আর অপেক্ষক কি দেখায়, স্বাধীন ও অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক দেখায়। এখন দেখো,
এটা কিউ মানে হচ্ছে আউটপুট বা প্রোডাকশন ইজ এ ফাংশন অফ ল্যান্ড ক্যাপিটাল লেবার অ্যান্ড অর্গানাইজেশন, মানে উৎপাদনের পরিমাণ নির্ভর করে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের উপর। এখন আমি বলতে চাচ্ছি এই যে উপকরণগুলো যে আছে এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থির, একটা হচ্ছে পরিবর্তনশীল। নর্মালি তোমরা চিন্তা করে দেখো যে স্থির উপাদান আসলে কোনটা। তোমরা সবাই মোটামুটি মেধাবী বলে আমি জানি। স্থির উপাদান বলতে আমরা মূলত বুঝাবো যে যেটা স্থির থাকে মূলত সেটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখবা ল্যান্ডটা কিন্তু আসলে স্থির থাকে, এবং অর্গানাইজেশনটাও আমরা বলতে পারি সামহাও স্থির। পরিবর্তন হয় মূলত কে এবং এল বা ল্যান্ড কি বলে লেবার এবং ক্যাপিটাল। আমরা টাকা পরিবর্তন করি, আমরা শ্রমিকের মাধ্যমে শ্রমিক পরিবর্তন করি, কিন্তু আমরা যেই ভূমিতে ব্যবসা করি বা যেই অর্গানোগ্রাম বা একটা প্রতিষ্ঠানের যে অর্গানোগ্রাম বা উপরের পদস্থ তোমার হচ্ছে যারা কর্মকর্তা বা তোমার উচ্চপদস্থ ব্যক্তিবর্গ যারা থাকে তারা খুব একটা চেঞ্জ হয় না, কারণ ওরা তো মালিক পর্যায়ে, ওরা কি চেঞ্জ হয় না। তার মানে হচ্ছে উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থির উপাদান, একটা হচ্ছে পরিবর্তনশীল উপাদান। সাধারণভাবে স্থির হচ্ছে তোমার ভূমি এবং হচ্ছে সংগঠন, আর পরিবর্তনশীল হচ্ছে মূলত তোমার মূলধন ও শ্রম। এই তোমাদেরকে এটা একদম বেসিক আইডিয়া, এটা খুব বেশি কিছু না। এইবার আমি তোমাদেরকে একটু নতুন একটা জিনিসে আমরা চলে যাব। তোমরা মোটামুটি বিষয়টা জানো, আমরা উৎপাদন সম্ভাবনা রেখা, এটা যদিও তোমরা জানো, তারপরে আমি একবার দেখাই। এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে একটু আলোচনা করব। বললাম তো আজকে যা পড়াবো তার অনেকটাই তোমরা ইতিপূর্বে তোমাদের ফার্স্ট ইয়ারে পড়ে থাকবে, কিন্তু হয়তোবা দীর্ঘমেয়াদী বিরতির কারণে তোমাদের হয়তোবা ঠিক মনে নাই। এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটাকে বলে বাংলায় উৎপাদন সম্ভাবনা রেখা। মোটামুটি তোমরা সবাই বিষয়টা জানো। এই রেখার প্রত্যেকটা বিন্দুকে আমরা বলতে পারি হচ্ছে দক্ষ বিন্দু, মানে এ ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। আচ্ছা, আমি যদি সংজ্ঞা দেই তোমাদের হয়তো মনে আছে, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দু বর্তমান সম্পদ ও প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন পণ্যের বিভিন্ন সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। মনে করো তোমার দেশে 5 লাখ টাকা এবং 5,000 শ্রমিক আছে। এই 5 লাখ টাকা এবং 5,000 শ্রমিক দিয়ে তুমি কি পরিমাণ উৎপাদন করতে পারবা এক্স এবং ওয়াই দ্রব্য। দেখো, তুমি যে কোনো কম্বিনেশন বা যে কোনো জায়গায় তুমি উৎপাদন করতে পারবা, কিন্তু যেখানেই তুমি উৎপাদন করবা তোমার ওই 5 লাখ টাকা এবং 5,000 শ্রমিক দিয়েই তোমাকে উৎপাদন করতে হবে। ধরো তুমি এখানে উৎপাদন করলা, তার অর্থ কি তোমার দেশের মানুষ ওয়াই বেশি পছন্দ করে, এক্স কম পছন্দ করে। আবার যদি তুমি এখানে উৎপাদন করো তার মানে কি বুঝবা, তোমার দেশের মানুষ এক্স বেশি খায়, ওয়াই কম খায়। কিন্তু যেখানেই তুমি উৎপাদন করো তোমার কিন্তু শ্রমিক লাগবে হচ্ছে 5,000 এবং মূলধন হচ্ছে 5 লাখ। মানে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু বর্তমান সম্পদ ও প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এখন মনোযোগ দিয়ে দেখো, আমরা জানি এটা, তুমি কি এখানে উৎপাদন করতে পারবা? এখানে উৎপাদন করতে পারবা? এই পয়েন্টকে আমরা বলি হচ্ছে, এটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছো, তা আমি রিপিট করি, এটাকে বলা হচ্ছে অদক্ষ বিন্দু। কি বলে এটাকে? অদক্ষ বিন্দু। কেন? কারণ দেখো, এখানে যদি তুমি উৎপাদন করো তোমার অনেক সম্পদ অযথা পড়ে থাকবে, বেকারত্ব বাড়বে, দেশে তোমার হচ্ছে মন্দ অবস্থা বিরাজ করবে যদি তুমি এখানে উৎপাদন করো। এটা মনে করো একটা পয়েন্ট দিলাম জেড, এখানে উৎপাদন সম্ভব, কিন্তু এখানে উৎপাদন করলে তোমার অনেক মানুষ বেকার করে থাকবে, এটাকে আমরা বলবো অদক্ষ বিন্দু। আর এখানে দেখো এই পরিমাণ সম্পদ তোমার আছে নাই, তো এটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, আর এটা হচ্ছে অদক্ষ বিন্দু। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে অর্জনযোগ্য, মানে এই পরিমাণ সম্পদ তোমার কাছে নেই, তুমি যাইতে পারবে না, এটা হচ্ছে অদক্ষ বিন্দু। আরেকটা জিনিস হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা তোমার হচ্ছে শিফট করতে পারে। তোমার দেশে যদি প্রযুক্তিগত উন্নয়ন সাধিত হয় তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা এদিকে যাবে, আর যদি প্রযুক্তিগত উন্নয়ন কমে যায় তাহলে সেটা বামে আসতে পারে। আবার যদি এমন হয় যে তোমার দেশে উৎপাদন সম্ভাবনা রেখা একটা দ্রব্যের মনে করো তোমার প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে, এদিকে আসবে। ধরো তোমার ওয়াইয়ের প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে, এদিকে যাবে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বিষয়টা পরিষ্কার। মানে প্রযুক্তিগত উন্নয়ন হলে তোমার হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখায় শিফট বা স্থানান্তর হইলেও হইতে পারে। ওকে, এখন আমি তোমার হচ্ছে আমাদের
মূল আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে এখন আমরা দেখব স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলতে আমরা আসলে কি বুঝি। তোমাদেরকে ফার্স্টে জানতে হবে, যদি এটা আমরা আগেও জানছি, মানে জানানো হয়েছে তোমাদেরকে, সেটা হচ্ছে স্বল্পকাল বলতে বোঝায় ইন ইকোনমিক্স তোমরা জানো যে স্বল্পকাল হচ্ছে এমন একটা সময়সীমা যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ অপরিবর্তিত থাকে। আরেকবার শোনো, স্বল্পকাল হচ্ছে এমন একটি সময়সীমা যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটি উপকরণ অপরিবর্তিত থাকে। আর দীর্ঘকাল বলতে আমরা কি বুঝি? দীর্ঘকাল বলতে আমরা এমন সময়সীমাকে বুঝি যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য। আরেকবার শোনো, দীর্ঘকাল হচ্ছে এমন একটি সময়সীমা যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য। এখন প্রশ্ন হচ্ছে, আমার আজকে যে আলোচনার অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন। এই উৎপাদনের ভেতরে আমি এখন তোমাদেরকে বললাম হচ্ছে স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদক অপেক্ষক বলতে আমরা কি বুঝি। মনোযোগ দিয়ে শুনবা। আসলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলতে বোঝানো হচ্ছে এই যে স্বল্পকাল, তোমরা একদম মাথায় রাখবা যে সময়ের মধ্যে উৎপাদনের কমপক্ষে একটা উপকরণ ফিক্সড বা অপরিবর্তিত থাকে তাকে আমরা বলছি হচ্ছে স্বল্পকাল। এখন যদি আমি তোমাকে সংজ্ঞা যদি এভাবে বলি যে উৎপাদন কার্য পরিচালনায় সকল উপাদানের পরিবর্তন সাধন করা সম্ভব না হলে, অর্থাৎ স্থির উপাদান থাকলে আমরা সেই অপেক্ষককে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলবো। তার এভাবে বলা যায় যে উৎপাদন অপেক্ষকে কিছু চলক পরিবর্তনশীল এবং কিছু চলক, যে উৎপাদন অপেক্ষকে তোমার হচ্ছে কিছু উপাদান অপরিবর্তনশীল এবং কিছু উপাদান পরিবর্তনশীল যদি থাকে, এটাকে আমরা বলবো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর দীর্ঘকালীন কী হবে? যে উৎপাদন অপেক্ষকের সকল উপাদান পরিবর্তনযোগ্য তাকে আমরা বলবো হচ্ছে তোমার দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। যেমন দেখো, এটা যেভাবেই দেখো, এটা একদম সহজ, কিছুই না। ধরো একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক যদি হয় কিউ সমান সমান ফাংশন অফ কে এল, দুইটাই পরিবর্তনশীল, কে এল দুইটাই পরিবর্তনশীল। এখন এটাকে দীর্ঘকালীন কি হবে? ধরো কিউ সমান সমান ফাংশন অফ কে এল, ধরলাম লেবারটা ফিক্সড, স্থির বললে এটা ফিক্স করে দেবো, তার মানে এখানে হচ্ছে এটা হচ্ছে পরিবর্তনশীল, এটা হচ্ছে স্থির। তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার দীর্ঘকাল, এটা হচ্ছে স্বল্পকাল। স্বল্পকালে অ্যাটলিস্ট একটা ফিক্সড উপাদান থাকবে, আর তোমার দীর্ঘকালে সব কিছু পরিবর্তনশীল হবে। এটা হচ্ছে লং রান বা লং রান দীর্ঘকাল, এটা হচ্ছে শর্ট রান বা স্বল্পকালীন তোমার উৎপাদন অপেক্ষক। এই এখন আমরা আজকে আমাদের একটা জিনিস শিখবো, যেটা তোমরা আগেও পড়ছো, তাও আমি আবার পড়াবো। সেটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ বিধি, বা এটাকে বলে ল অফ ভেরিয়েবল প্রপোর্শন। তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ? আমার হাতের লেখা যদি একটু বাজে। আচ্ছা, এখন আজকে আমরা যেটা পড়াবো, আজকে খুব বেশি পড়াবো না, আমি তোমাদের আজকে হচ্ছে পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধিটা পড়াবো। মনোযোগ দিয়ে শুনবা, খুবই সহজ, কোনো জটিলতা নাই। আচ্ছা, স্বল্পকালে স্থির উপাদানের সাথে, মনোযোগ দিয়ে শুনবা, স্বল্পকালে স্থির উপাদানের সাথে পরিবর্তনীয় উপাদানের নিয়োগ বাড়তে থাকলে স্থির ও পরিবর্তনীয় উপাদানের অনুপাতের পরিবর্তন হয়। আরেকবার শোনো, স্বল্পকালে স্থির উপাদানের সাথে পরিবর্তনীয় উপাদানের নিয়োগ বাড়তে থাকলে স্থির ও পরিবর্তনীয় উপাদানের অনুপাতের পরিবর্তন হয়। এর ফলে উৎপাদন ক্ষেত্রে যে প্রভাব পরিলক্ষিত হয় তাকে অর্থনীতিতে পরিবর্তনীয় উপাদান অনুপাত উৎপাদন প্রবাহ বা বিধি বলা হয়। আরেকবার শোনো, স্বল্পকালে স্থির উপাদানের সাথে পরিবর্তনীয় উপাদানের নিয়োগ বাড়তে থাকলে স্থির ও পরিবর্তনীয় উপাদানের অনুপাতের পরিবর্তন হয়। এর ফলে উৎপাদন ক্ষেত্রে যে প্রভাব পরিলক্ষিত হয় তাকে অর্থনীতিতে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বলা হয়। এখন পরিবর্তনীয় তোমার এই পরিবর্তনীয় উপাদানের নিয়োগ বৃদ্ধির ফলে তোমার উৎপাদন ক্ষেত্রে তিনটি পর্যায় পরিলক্ষিত হয়। মনোযোগ দিয়ে শুনবা, পরিবর্তনীয় উপাদান নিয়োগ বৃদ্ধির ফলে উৎপাদন ক্ষেত্রে তিনটি পর্যায়ের সৃষ্টি হয়। এখন দেখো আমি কি করি বোর্ডে, দেখো আরেকবার শোনো। স্বল্পকালে স্থির উপাদানের সাথে পরিবর্তনীয় উপাদানের নিয়োগ
বাড়তে থাকলে স্থির ও পরিবর্তনীয় উপাদানের অনুপাতের পরিবর্তন হয়। কি বলছি? স্বল্পকালে স্থির উপাদানের সাথে পরিবর্তনীয় উপাদানের নিয়োগ বাড়তে থাকলে স্থির ও পরিবর্তনীয় উপাদানের নিয়োগের অনুপাতের পরিবর্তন হয়। এখন এর ফলে উৎপাদন ক্ষেত্রে যে প্রভাব পরিলক্ষিত হয় তাকে বলে হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এবং পরিবর্তনীয় উপাদানের নিয়োগ বৃদ্ধির ফলে উৎপাদন ক্ষেত্রে 3টি পর্যায় পরিলক্ষিত হয়। এটাকে আমরা বলতে পারি প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। মনোযোগ দিয়ে বোর্ডে দেখো। এখন আমরা শিখব হচ্ছে উৎপাদনের বিভিন্ন কর্মপর্যায়। ঠিক আছে? প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। তোমাদের বইয়ে কিভাবে আসে আমি জানি না, তবে এটা অনেকভাবে আসতে পারে পরীক্ষাতে। দেখো, এই তোমার হচ্ছে এই উপরে থাকে হচ্ছে তোমার, আমরা বলতে পারি উপরে থাকে সাধারণত তোমার এই যে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, বা আমরা এটাকে তোমার এখানে লিখি শুধু উৎপাদন। ধরো নিচে লিখি হচ্ছে পরিবর্তনীয় উপাদান, পরিবর্তনীয় উপাদান। মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, আমি আগে বিষয়টা একটু ব্যাখ্যা করি। আমরা পড়তেছি হচ্ছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। বিধিটা হচ্ছে কি? স্বল্পকালে স্থির উপাদানের সাথে যদি পরিবর্তনীয় উপাদানের অনুপাত স্থির উপাদানের সাথে যদি পরিবর্তনীয় উপকরণের নিয়োগ বাড়তে থাকলে স্থির পরিবর্তনীয় উপাদানের অনুপাতের পরিবর্তন হয়। এই পরিবর্তনের প্রভাবকে আমরা বলতেছি তোমার হচ্ছে অর্থনীতিতে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি। এবং এর প্রভাবের কারণে তোমার উৎপাদন ক্ষেত্রে 3টা পর্যায়ের সৃষ্টি হয়। একটা প্রথম পর্যায়ে, একটা দ্বিতীয় পর্যায়ে, একটা তৃতীয় পর্যায়ে। এখন আমরা এখানে দেখাবো হচ্ছে 3টা পর্যায়ে আসলে কিভাবে হয়। দেখো, এই হচ্ছে আমার মোট উৎপাদন রেখা, এই হচ্ছে আমার গড় উৎপাদন রেখা। চিত্রটা ঠিকমতো হলো না তো। এই হচ্ছে আমার দাঁড়াও, মোট উৎপাদন, এরপরে হচ্ছে তোমার গড় উৎপাদন, এরপরে হচ্ছে তোমার আমার প্রান্তিক উৎপাদন। এই 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 চিত্রটা ওকে, ঠিক আছে। ওকে, খুব মনোযোগ দিয়ে আমার বোর্ডের দিকে তাকাও। এটাকে বলা হচ্ছে টিপি। কি বলে এটাকে? টোটাল প্রোডাকশন। এটা হচ্ছে এপি, এটা হচ্ছে এমপি। মোট উৎপাদন, গড় উৎপাদন, এ হচ্ছে প্রান্তিক উৎপাদন। দেখো, এই যেখানে তোমার হচ্ছে মোট উৎপাদন, এই গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন ছেদ করছে, এর আগ পর্যন্ত হচ্ছে প্রথম পর্যায়ে। এই বিন্দু যখন প্রান্তিক উৎপাদন 0 হয়েছে তখন মোট উৎপাদন সর্বোচ্চ। যখন প্রান্তিক উৎপাদন 0 হয়েছে তখন মোট উৎপাদন সর্বোচ্চ হয়েছে। এরপরে যদি তুমি উৎপাদন করো তখন তোমার সব কিছুই কমতে থাকে। দেখো বোর্ডটা একবার, চিত্রটা একবার দেখো, তারপরে ব্যাখ্যা করব। এখানে আমি লম্ব অক্ষে উৎপাদন, ভূমি অক্ষে পরিবর্তনীয় উপাদান দেখানো হয়েছে। টিপি হচ্ছে মোট উৎপাদন রেখা, এপি হচ্ছে গড় উৎপাদন রেখা এবং এমপি হচ্ছে পরিবর্তনীয়, তো এমপি হচ্ছে তোমার প্রান্তিক উৎপাদন রেখা। এখন দেখো, প্রশ্ন হচ্ছে আমরা দেখাইতেছি হচ্ছে তোমার পরিবর্তনীয় উপকরণের কারণে তোমার উৎপাদন ক্ষেত্রে 3টা পর্যায় সৃষ্টি হয়। কি হয়? এটা প্রথম পর্যায়ে, এটা দ্বিতীয় পর্যায়ে, এটা তৃতীয় পর্যায়ে। আসলে চিত্র দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবা ঘটনাটা কী ঘটছে। দেখো, প্রথম পর্যায়ে মোট উৎপাদনও বাড়তেছে, গড় উৎপাদনও বাড়তেছে, প্রান্তিক উৎপাদনও সবই বাড়তেছে প্রথম পর্যায়ে। এখন প্রথম পর্যায়ে আমরা বলতে পারি মোট উৎপাদনও বাড়ে, গড় উৎপাদনও বাড়ে, প্রান্তিক উৎপাদনও বাড়ে। তবে যে হারে তোমার হচ্ছে প্রান্তিক উৎপাদন বাড়ে তার চেয়ে বেশি হারে, যে হারে গড় উৎপাদন বাড়ে তার চেয়ে বেশি হারে প্রান্তিক উৎপাদন বাড়ে, যেহেতু প্রান্তিক উৎপাদন রেখাটা গড় উৎপাদন রেখার উপরে অবস্থান করতেছে।
আবার দেখো প্রথম পর্যায়ে আমরা কি দেখি, 1 নম্বর পর্যায় মানে এই পর্যন্ত প্রথম পর্যায়ে দেখতে পাচ্ছি যে মোট উৎপাদনও বাড়ে, গড় উৎপাদনও বাড়ে, প্রান্তিক উৎপাদনও বাড়ে। তবে যেই হারে প্রান্তিক উৎপাদন বাড়ে তার চেয়ে কম হারে গড় উৎপাদন বাড়ে। এখন ধরো এখানে একটা বিন্দু দিবা সুবিধার জন্য, এ এটা দাও, বি এটা দাও, সি আলোচনার সুবিধার্থে দিলাম। এ বিন্দুতে যখন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন ছেদ করে তখন হচ্ছে তোমার আমাদের গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দুইটা সমান হয়। এরপরে তোমার আমাদের দ্বিতীয় পর্যায় শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন বাড়তেছে কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে বাড়তেছে। গড় উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের থেকে অধিক হারে কমতেছে। এবং বি বিন্দুতে খেয়াল করো, বি বিন্দুতে যখন প্রান্তিক উৎপাদন 0 তখন মোট উৎপাদন সর্বোচ্চ হয় সি বিন্দুতে। আরেকবার দেখো প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সব কিছু বাড়ে, তবে যেই হারে প্রান্তিক উৎপাদন বাড়ে তার চেয়ে কম হারে গড় উৎপাদন বাড়ে। এই বিন্দুতে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন ছেদ করায় গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন এই বিন্দুতে সমান হয়। এরপরে যদি তুমি উৎপাদনে যাও তোমার মোট উৎপাদন বাড়বে ক্রমহ্রাসমান হারে, প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন দুইটাই কমবে, তবে প্রান্তিক উৎপাদনের কমার হার গড় উৎপাদনের কমার হার থেকে বেশি হবে। বি বিন্দুতে যখন প্রান্তিক উৎপাদন 0 হয় তখন মোট উৎপাদন সি বিন্দুতে সর্বোচ্চ হয়। এরপরে যদি তুমি উৎপাদন করো তাহলে তৃতীয় পর্যায়ে শুরু হবে। এক্ষেত্রে মোট উৎপাদনও কমবে, গড় উৎপাদনও কমবে এবং প্রান্তিক উৎপাদন কমবে এবং সেটা ঋণাত্মক বা মাইনাস হবে। আরেকবার আমি ব্যাখ্যা দিই শোনো। প্রথম পর্যায়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, মনোযোগ দিয়ে দেখো, প্রথম পর্যায়ে তোমার হচ্ছে মোট উৎপাদনও বাড়ে, গড় উৎপাদনও বাড়ে, প্রান্তিক উৎপাদনও বাড়ে, তবে যেই হারে তোমার হচ্ছে প্রান্তিক উৎপাদন বাড়ে তার চেয়ে কম হারে গড় উৎপাদন বাড়ে। এই যে এই বিন্দুতে যখন তোমার হচ্ছে এটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুতে খেয়াল করো যখন তোমার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুতে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন যখন ছেদ করে তখন আমরা বলতে পারি যে এই তোমার ওই বিন্দুতে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দুটো হচ্ছে সমান হয়েছে। তুমি যদি এই বিন্দুর পরে উৎপাদনে যাও তখন দ্বিতীয় পর্যায়ে শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মোট উৎপাদন বাড়তেছে কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে বাড়তেছে এবং প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন দুটোই কমতেছে, তবে প্রান্তিক উৎপাদনের কমার হার গড় উৎপাদন থেকে বেশি। আর তৃতীয় পর্যায়ে দেখো এই সি বিন্দুর পরেও যদি তুমি উৎপাদনে যাও এবং এখানে দেখতে হবে যে যখন প্রান্তিক উৎপাদন 0 হয় তখন মোট উৎপাদন সর্বোচ্চ হয়। এরপরেও যদি তুমি উৎপাদনে যাও তাহলে দেখো মোট উৎপাদনও কমবে, গড় উৎপাদনও কমবে, প্রান্তিক উৎপাদন কমবে এবং সেটা ঋণাত্মক হবে। আমার মনে হয় আমার শিক্ষার্থীরা তোমরা বিষয়টা পরিষ্কার। এখন আমরা তোমার হচ্ছে এই লাস্ট একটা জিনিসের মাধ্যমে আজকে আমাদের আলোচনা শেষ করব। এখন আমি তোমাদেরকে মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে, এটা আসলে দরকার নেই, এটা আমি তোমাদেরকে নেক্সট দিন পড়াবো, অসুবিধা নেই। আজকে আমি তোমাদেরকে আরেকটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে মাত্রাগত উৎপাদন এবং বলতে পারো যে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে আসলে কী হয়। এই যে জিনিসটা দেখলা এই পুরোটাই কিন্তু আমি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের একটা স্পেশাল টাইপ। এই যে পরিবর্তনীয় উপকরণ বিধি যেটা আমরা বললাম, এখানে তোমার হচ্ছে মূলত স্বল্পকাল নিয়েই আমরা কথাবার্তা বলছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাত্রাগত উৎপাদন, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক নিয়ে। মনোযোগ দিয়ে বোর্ডটা দেখছো আমার মনে হয় তোমরা, একদম সহজ। তোমরা যদি বাসায় একবার বইটা খোলো আমার মনে হয় বিষয়টা তোমাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে উঠবে। আচ্ছা, এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করি লিখে নিই একবার। এটাকে বলে মাত্রাগত উৎপাদন বা স্কেলস অফ প্রোডাকশন বা রিটার্নস টু স্কেল। মাত্রাগত উৎপাদন, দীর্ঘকালীন মাত্রাগত উৎপাদন বা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। খুবই সহজ। আচ্ছা, আগে তোমাকে জানতে হবে যে মাত্রাগত উৎপাদন বিষয়টা আসলে কি। মনোযোগ দিয়ে শুনবা। উৎপাদনের মাত্রা পরিবর্তনের ফলে উৎপাদন ক্ষেত্রে যে পরিবর্তন বা প্রভাব লক্ষ্য করা যায় তাকে বলে মাত্রাগত উৎপাদন। আবার শোনো, উৎপাদনের মাত্রা বলতে কি বোঝায় এটা তো তোমরা বুঝবা না, এখন আমি তোমাদেরকে বলি নাই। আচ্ছা, বললাম আমি যে উৎপাদনের মাত্রা পরিবর্তনের ফলে উৎপাদন ক্ষেত্রে
যে পরিবর্তন পরিলক্ষিত হয় তাকে বলে তোমার হচ্ছে মাত্রাগত উৎপাদন। মূলত দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষককে মাত্রাগত উৎপাদন বলা হয়, কারণ দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তনশীল। মাত্রা পরিবর্তন বলতে বোঝাচ্ছি যে তোমার যে উপকরণ আছে না, উপকরণের মাত্রা, উপকরণ বাড়াবা না কমাবা, এটাকে বলে উপাদানের মাত্রা, এই আর কি। আরেকবার বলি, উপাদানের মাত্রা পরিবর্তনের ফলে উৎপাদন ক্ষেত্রে যে পরিবর্তন বা প্রভাব পরিলক্ষিত হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে, এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষককে মাত্রাগত উৎপাদন বলা হয়। এই হচ্ছে বিষয়, কারণ দীর্ঘমেয়াদে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য। এখন মাত্রাগত উৎপাদন মূলত 3 ধরনের হয়। মনোযোগ দিয়ে বোর্ড দেখবা, মাত্রাগত উৎপাদন মূলত 3 ধরনের হয়। একটাকে বলে তোমার ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, একটাকে বলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, একটাকে বলে স্থির মাত্রাগত উৎপাদন। আজকে আমরা বেশি পড়বো না, আমরা আজকে এখানেই আমাদের আলোচনা শেষ করব। এখন আমি যেটা দেখাবো, যেটা বললাম যে মাত্রাগত উৎপাদন 3 প্রকার। কি কি? ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, 2 ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, 3 স্থির মাত্রাগত উৎপাদন। এই হচ্ছে 3টা তোমার হচ্ছে মাত্রাগত উৎপাদন। এখন আমি মাত্রাগত উৎপাদনটা আমি তোমাদেরকে একটা ছোট্ট এর ভিতরেই আমি 3টা বুঝাই দিই। এটা হচ্ছে তোমার একটা ছোট্ট টেবিল মনে করো। হ্যাঁ, আসলে আমরা কি বোঝাইতে চাইছি দেখো, মনে রাখবা মাত্রাগত উৎপাদনটা মূলত হচ্ছে তোমার দীর্ঘকাল নিয়ে কথা বলে। কি কাল নিয়ে কথা বলে? দীর্ঘকাল। এইখানে তোমার হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে এর কিন্তু খুব একটা পরিবর্তন হবে না, বুঝছো? মানে আমরা এখানে তোমার হচ্ছে আমরা জানি দীর্ঘকাল কি? দীর্ঘকাল বলতে বোঝায় হচ্ছে তোমার যে সময়ের মধ্যে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনযোগ্য। মানে এখানে সব উপকরণ পরিবর্তন হবে, কোনো স্থির উপাদান থাকবে না। মানে লেবার এবং ক্যাপিটাল বা মূলধন এবং শ্রম আমি যাই ব্যবহার করি এগুলো সবগুলোই পরিবর্তন হবে। দেখো, মনে করো আমি যদি এটা মনে করো তোমার হচ্ছে এটা মনে করো তোমার মূলধন, এটা হচ্ছে শ্রম, এটা হচ্ছে উৎপাদন। মনোযোগ দিয়ে দেখো, মূলধন মনে করো তোমার কাছে আছে 1 একক, শ্রমও আছে 1 একক। তুমি উৎপাদন করছো 10 কেজি ধান, মূলধন বাড়াইয়া 2 হয়েছে, শ্রম বাড়াইয়া 2 করছে, এবার তোমার উৎপাদন হয়েছে 25 কেজি। এবার 3টা মূলধন 3টা শ্রম করছে, তোমার উৎপাদন হয়েছে এবার তোমার মনে করো 45 কেজি। মনোযোগ দিয়ে বোর্ডটা দেখো, তুমি 1 একক মূলধন এবং 1 একক শ্রম দিয়ে প্রথমে 10 কেজি ধান উৎপাদন করছো, এরপরে তুমি 2 একক শ্রম ও 2 একক মূলধন দিয়ে তুমি 25 কেজি ধান উৎপাদন করছো, এরপরে তুমি 3 একক শ্রম ও 3 একক মূলধন নিয়ে তুমি 45 কেজি ধান উৎপাদন করছো। এখন যেটা বিষয় সেটা হচ্ছে দেখো, তুমি প্রথমে উৎপাদন করছো 10 কেজি, এরপরে তুমি 25 কেজি করছো না, মানে 10। এখানে যদি আরেকটা ঘর করে দিই সুবিধার জন্য, প্রান্তিক উৎপাদন খেয়াল করো, প্রান্তিক উৎপাদন এটা মনে করো, এটা হচ্ছে এমপি, এটা টিপি। 10, 15, 20, তার মানে কি তোমার প্রান্তিক উৎপাদন বারবার বাড়তেছে না? এটাকে বলে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। মানে উপকরণ নিয়োগের হার থেকে যদি আমাদের উৎপাদনের পরিমাণ বেশি থাকে, মানে যে হারে আমি তোমার উপকরণ নিয়োগ করতেছি তার থেকে বেশি হারে যদি আমার আউটপুট বাড়ে বা তোমার উৎপাদন বাড়ে, এটাকে আমরা বলবো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। যেমন উপাদানের মাত্রা যে অনুপাতে বাড়ে তার চেয়ে অধিক হারে যদি উৎপাদন বাড়ে তাকে আমরা বলবো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন। আমার মনে হয় বিষয়টা তোমরা পরিষ্কার। এখন আমরা তোমার হচ্ছে এইখান থেকে আমরা ইয়া থেকে আমরা খুব বেশি চেঞ্জ করব না, আমরা এবার এটা থেকে তোমার হচ্ছে ক্রমহ্রাসমানটা একটু দেখাই। দেখো, খুব সহজ। ধরো এটা কোনো চেঞ্জ হয় না, চেঞ্জটা হবে শুধু এইখানে উৎপাদনে। দেখো, এটা আবার প্রান্তিক উৎপাদন দিয়ে দিই তোমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। হ্যাঁ, প্রান্তিক উৎপাদন। দেখো, প্রথমে 10 কেজি, এরপরে তুমি 18 কেজি, এরপরে 24 কেজি। বিষয়টা কী হয়েছে দেখো, প্রান্তিক উৎপাদন বের করো। 10 কেজি, 10 থেকে 18, 8 কেজি বাড়ছে, তারপরে 18 থেকে 24, 6 কেজি বাড়ছে। মানে যতই তোমার উপাদান বাড়তেছে ততই তোমার কম হারে তোমার হচ্ছে প্রান্তিক উৎপাদন বাড়তেছে।
উৎপাদন বাড়তেছে কিন্তু মোট উৎপাদন, কিন্তু সেটা ক্রমহ্রাসমান হারে বাড়তেছে। মানে যেই হারে তুমি উপাদান নিয়োগ করতেছো তার চেয়ে কম হারে তোমার হচ্ছে উৎপাদন বাড়তেছে, এটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। কেন কম হারে বলতেছি দেখো, প্রথমে 10 কেজি একটা শ্রমিক একটা মূলধন দিয়ে তুমি পাইছো, এরপরে তুমি যখন আবার নতুন একটা মূলধন আর একটা শ্রমিক লাগাইছো তখন তোমার 8 কেজি বাড়ছে। তারপর তুমি যখন আরেকটা শ্রমিক আর আরেকটা মূলধন লাগাইছো তখন তোমার মাত্র 6 কেজি বাড়ছে। তার মানে যতই তোমার উপকরণ নিয়োগের পরিমাণ বাড়তেছে ততই তোমার হচ্ছে উৎপাদনের পরিমাণ তুলনামূলকভাবে প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে আর উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়তেছে। এটাকে বলে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন। দেখো একদম সহজ, তোমাদের কোনো মেধা লাগবে না। 10, 20, 30, দেখো 10, 10, 10 মানে কি বারবারই প্রান্তিক উৎপাদন কোনো চেঞ্জ হয়েছে? দেখো তো, একজন শ্রমিক একটা মূলধন দিয়ে তুমি পাইছো হচ্ছে 10 কেজি ধান, দুইজন শ্রমিক দুইটা মূলধন দিয়ে পাইছো 20 কেজি ধান, এবং তিনজন শ্রমিক তিনটা মূলধন দিয়ে পাইছো তুমি 30 কেজি ধান। বারবারই তোমার প্রান্তিক উৎপাদন হচ্ছে একই হারে বাড়তেছে 10, 10, 10। এই জন্য এইখানে তোমার হচ্ছে এটাকে আমরা বলতেছি স্থির মাত্রাগত উৎপাদন, অর্থাৎ যেই হারে তুমি উপাদান নিয়োগ করবা সেই একই হারে যদি তোমার উৎপাদন বাড়ে এটাকে আমরা বলবো স্থির মাত্রাগত উৎপাদন। এখন আমরা এতক্ষণ যে জিনিসটা দেখাইলাম, আমরা এই জিনিসটার শুধুমাত্র তোমার হচ্ছে আজকে খুব বেশি দূর না যাই, আজকে আমরা শুধুমাত্র এটার মোট উৎপাদন রেখাটা দেখাই। 3টার মোট উৎপাদন রেখা দেখো, মনোযোগ দিয়ে দেখবা। এই হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদনের মোট উৎপাদন রেখা। কারণ আমাদের শ্রমিক ছিল কয়টা? 1টা 2টা 3টা ধরো, তাই না? 1 2 3, আর তোমার হচ্ছে আর কি ছিল, আর এখানে হচ্ছে উৎপাদন, ধরো উৎপাদন। তো 1 2 3 শ্রমিক ছিল না, 10 কেজি 20 কেজি 30 কেজি। এবার দেখো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে আমাদের টিপিটা কেমন হবে দেখো। ছিল একজন শ্রমিক 10 কেজি, দুইজন শ্রমিক ছিল 25 কেজি, তিনজন শ্রমিক ছিল হচ্ছে 45 কেজি। 45, তাহলে রেখাটা কেমন হবে দেখো, এই হবে, তাই তো? রেখাটা হবে তোমার এই। এখন ক্রমহ্রাসমানের বেলায় কি হবে? একজন শ্রমিক 10 কেজি, দুজন শ্রমিক 18 কেজি, তিনজন শ্রমিক 24 কেজি, তাই না? 24 কেজি হইলে এই, তার মানে হচ্ছে দেখো, মনোযোগ দিয়ে দেখো, এই তার মানে এই এরকম হয় আমাদের তোমার হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদনের মোট উৎপাদন রেখা। তোমরা কষ্ট করে একবার বইটা দেখবা। অর্থাৎ আমি যেটা যদি এক চিত্রে আঁকি আরও সহজে দেখো, 45 ডিগ্রি লাইন হবে স্থির, এটার বাম পাশ দিয়ে যাবে ক্রমবর্ধমান, ডান পাশ দিয়ে যাবে ক্রমহ্রাসমান। টিপি টিপি টিপি, এখানে থাকে উৎপাদন, এখানে থাকে তোমার হচ্ছে উপাদান। সো আমার মনে হয় আজকে যতটুকু আলোচনা হয়েছে তোমরা বাসায় মনোযোগ দিয়ে পুরোটা দেখবা, ইনশাল্লাহ তোমরা অনেকটুকু বুঝতে পারবা। তো আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।